আজকে যারা আস্ক জিপি চ্যানেলটির সঙ্গে রয়েছেন, ভিডিওটি দেখছেন, সকলকে ধন্যবাদ জানাই এবং আমন্ত্রণ জানাই। আজকের যে বিষয়টা তা চাকরি জীবনে খুবই গুরুত্বপূর্ণ, বলা যায় হ্যাঁ সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। চাকরি জীবনে মাইনে যেমন পাওয়া যায়, সুযোগ সুবিধা যেমন ছুটি রয়েছে বা আর্থিক সুবিধা পাওয়া যায়, তেমনি চাকরি জীবনের শেষে মানে 60 বছর পূর্ণ হলে পাওয়া যায় পেনশন। আজকের বিষয় পেনশন নিয়ে আলোচনা। পেনশনের বিভিন্ন নিয়মাবলী কবে থেকে চালু হয়েছে এবং তার বিভিন্ন ধরনের কন্ডিশন সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের সাহায্য করবে এবং বিশেষত যারা রিটায়ারমেন্ট হতে চলেছেন তাদের জন্য। প্রথমে আমরা দেখে নেব কবে থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই পেনশন প্রকল্পটি চলছে। বলা যায় 1985 সাল থেকে এই পেনশন নিয়ম কিন্তু চলছে। একটি অর্ডার নম্বর শেয়ার করছি আপনাদের সঙ্গে। অর্ডার নম্বর 136 EDN (B) তারিখ 15/5/1985 অনুযায়ী 1 এপ্রিল 1981 থেকে চালু হয়েছে। শিক্ষা দপ্তরের একটি অর্ডার অনুযায়ী অর্ডার নম্বরটি হলো 136 EDN (B) তারিখ 15/5/1985। এই অর্ডারটি 1985 সালে ইস্যু করা হয়েছিল, কিন্তু এফেক্ট হয়েছিল 1 এপ্রিল 1981 থেকে। তাহলে বলাই যায় যে 1981 সালের 1 এপ্রিল থেকে এই পেনশন প্রক্রিয়াটা চালু করা হয়েছিল এবং তার অর্ডার ইস্যু করা হয়েছিল 1985 সালের 15 মে। এই স্কিমের আওতায় কিন্তু বেশ কিছু কর্মচারী বা বিদ্যালয় বা সরকারি সংস্থা রয়েছে। এখানে এমন নয় যে সমস্ত সরকারি সংস্থাই কিন্তু এই পেনশনের আওতায় রয়েছে। কমপক্ষে 14-15টি সংস্থা আলাদা আলাদাভাবে নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই যে নামের যে তালিকা তা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া হয়েছে, সেটা আপনারা চাইলে ডাউনলোড করেও দেখে নিতে পারেন। এই সমগ্র তালিকা অনুযায়ী যারা যারা এই তালিকাভুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু পেনশন স্কিমের আওতায় রয়েছেন। দেখে নেওয়া যায় তালিকাতে কী রয়েছে। এই তালিকার সবার শীর্ষে যেটা রয়েছে, জেলা স্কুল বোর্ডের অধীনে সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদিত অশিক্ষক কর্মচারী, কিন্তু স্কুলগুলির প্রাপ্ত মহার্ঘ ভাতা বাদ দিয়ে। এছাড়া পরেরটি রয়েছে বেসরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সার্ড মাধ্যমিক বিদ্যালয়। 3 নম্বরে রয়েছে জুনিয়র টেকনিক্যাল স্কুলের অনুমোদিত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, সেটা স্পন্সার্ড হতে পারে বা নন স্পন্সার্ডও হতে পারে। চতুর্থ, প্রাথমিক শিক্ষকদের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুমোদিত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা এই পেনশন স্কিমের আওতায় রয়েছেন প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠানের অনুমোদিত কর্মীরা, সেটা স্পন্সার হতে পারে, আনস্পন্সার্ডও হতে পারে। এছাড়াও রয়েছে আরও কয়েকটি রয়েছে সরকারি স্পন্সারকৃত বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র বেসিক স্কুল, বেসিক স্কুল, প্রাথমিক বিদ্যালয়, নার্সারি স্কুল, প্রাথমিক সহ ফ্রি এবং বাধ্যতামূলক প্রকল্পের অধীনে যে সমস্ত স্কুল রয়েছে, সেটা পৌরসভায় নিযুক্ত জুনিয়র বেসিক স্কুলগুলোও কিন্তু এই স্কিমের আওতায় রয়েছে। সে সমস্ত স্কুলের ক্ষেত্রেও কিন্তু শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা কিন্তু এই পেনশন পেয়ে থাকবেন। এরপর রয়েছে বেসরকারি লাইব্রেরির অনুমোদিত কর্মচারী, সেটা স্পন্সার্ড এবং এডেড দুটোই হতে পারে। তারপর রয়েছে মাদার ট্রেনিং সেন্টারের অনুমোদিত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা। 9 নম্বরে রয়েছে স্পন্সার্ড পলিটেকনিকের অনুমোদিত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীগণ। 10 নম্বরে দেখে নেওয়া যাক জেলা স্কুল বোর্ডের অনুমোদিত কর্মচারীরা। এরপর রয়েছে 9 নম্বরে রয়েছে স্পন্সার্ড পলিটেকনিকের অনুমোদিত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী। 10 নম্বরে রয়েছে জেলা স্কুল বোর্ডের অনুমোদিত কর্মচারী। 11তে রয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি এবং টেক ওভার পলিটেকনিকের অনুমোদিত কর্মী, যারা সরকারি কর্মচারী হিসাবে এখনও তাদের টেক ওভার করা হয়নি। এছাড়াও রয়েছে অডিওভিজুয়াল ইউনিট এবং কমিউনিটি সেন্টারের অনুমোদিত কর্মীরা। আমি এরকম কয়েকটি সংস্থার নাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম 14-15টি সংস্থা রয়েছে সরকার অধীনস্থ, যার কর্মচারীরাগণ কিন্তু এই পেনশন স্কিমের আওতায় রয়েছেন। আলোচনার শুরুতেই বলে রাখি, যে সমস্ত ডিএগেটিং স্কুল রয়েছে সেই স্কুলের কর্মচারীগণ কিন্তু এই পেনশন স্কিমের আওতায় আসবেন না, কারণ 1988 সালে
20 মে একটি অর্ডার ইস্যু করা হয়েছিল, যার অর্ডার নম্বর হচ্ছে 180-EDN উইদিন ব্র্যাকেট বি, ডেটেড 20/5/88। এই 1988 সালের 20 মে যে অর্ডারটি ইস্যু করা হয়েছিল সেই অনুযায়ী যে সমস্ত ডিএগ্রেডেড স্কুল রয়েছে তারা কিন্তু এই স্কিমের অন্তর্ভুক্ত নন। যদি কোনো আনএডেড এবং ডিএগ্রেডিং বিদ্যালয়ের কর্মচারী সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে নিযুক্ত হয়ে অবসর গ্রহণ করেন, সেক্ষেত্রে কি তিনি পেনশন পাবেন? এটা যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে, অবশ্যই পাবেন। কারণ তিনি যখন রিটায়ার করছেন তখন কিন্তু আনএডেড এবং ডিএগ্রেডিং বিদ্যালয়ের থাকছেন না, কারণ যখন তিনি রিটায়ার করছেন তখন কিন্তু অন্য স্কুলের হয়ে তিনি রিটায়ার করছেন। সুতরাং যদি রিটায়ারমেন্টের সময় যদি তিনি ডিএগ্রেডিং স্কুলের শিক্ষক না হন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তিনি পেনশন স্কিমের আওতায় আসবেন। এই যে পেনশন স্কিমটির কথা বলছি আপনাদের, এই পেনশন স্কিম কিন্তু দুটি ভাগে ভাগ করে দেওয়া যায়। একটি হচ্ছে পেনশন সহ গ্র্যাচুইটি, মানে গ্র্যাচুইটি এবং পেনশন আপনি দুটোই পাচ্ছেন। আরেকটি হচ্ছে সিপিএফ উইথ গ্র্যাচুইটি, তার মানে সিপিএফও পাচ্ছেন এবং গ্র্যাচুইটি পাচ্ছেন। পেনশন এবং গ্র্যাচুইটি আলাদা, সিপিএফ সহ গ্র্যাচুইটি কিন্তু আলাদা। তাহলে দুটো ভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে পেনশন সহ গ্র্যাচুইটি আর একটা হচ্ছে সিপিএফ সহ গ্র্যাচুইটি। এই দুটো ভাগে আমরা ভাগ করে নিচ্ছি। এখন প্রশ্ন হলো, এই যে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিলাম, এই পেনশন সহ গ্র্যাচুইটি বা সিপিএফ কাম গ্র্যাচুইটি যেটা রয়েছে, এইটা কিভাবে ঠিক হবে? এর অপশান কিন্তু এমপ্লয়িকে দিতে হবে, এবং এই অপশান দেওয়ার তারিখ যখন 1981 সাল থেকে যখন এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল এবং অর্ডারটা ইস্যু করা হয়েছিল 85-তে, তারপরেও 5টা বছর সময় দেওয়া হয়েছিল। বলে দেওয়া হয়েছিল অপশান দেওয়ার তারিখ হচ্ছে 30/6/1990, এবং এই অর্ডার অনুযায়ী এখানে একটি অর্ডার ইস্যু করা হয়েছিল। এই জন্য অর্ডার নম্বর 284-EDN উইদিন ব্র্যাকেট বি, তারিখ ছিল 17/10/89 সালে। এই অর্ডার অনুযায়ী বলা হয়েছিল যে 30/6/1990 পর্যন্ত তারা সময় পাবেন এই অপশান দেওয়ার জন্য কোন ধরনের গ্র্যাচুইটি তারা নিতে চান। যেসব কর্মচারী 13/8/1985 সাল অথবা তারপর চাকরিতে যোগদান করেছেন, তাদের অপশান দেওয়ার তারিখ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেটা রাখা হয়েছিল 15 মার্চ 1992-তে। ওই তারিখের মধ্যে যদি কোনো কর্মচারী অপশান না দিয়ে থাকেন, সেক্ষেত্রে ধরা হবে তিনি পেনশন স্কিমে যোগ দিয়েছেন। 15 মার্চ 15/3/1992 চাকরিতে যোগদান করেছেন, তাদের অপশান দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। অর্থাৎ তারা সকলেই কিন্তু পেনশন কাম গ্র্যাচুইটি স্কিমের আওতায় আসবেন, তাদের কোনো অপশান দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তাহলে আবারও বলে রাখি, যেসব কর্মচারী 15 মার্চ 1992 চাকরিতে যোগদান করেছেন, তাদের কিন্তু অপশান দেওয়ার কোনো সুযোগই দেওয়া হয়নি, কারণ তাদের ধরে নেওয়া হয়েছে বাই ডিফল্ট তারা কিন্তু এই পেনশন কাম গ্র্যাচুইটি স্কিমের আওতায় কিন্তু আসবেন। এই সংক্রান্ত একটি অর্ডার ইস্যু করা হয়েছিল, তার নাম্বার হচ্ছে 78-END ডট উইদিন ব্র্যাকেট, তারিখটা ছিল 18/5/1995। এই অর্ডার সম্পর্কে আপনাদের একটা কথা মনে হতেই পারে যে কোনো কর্মচারী যদি সিপিএফ কাম গ্র্যাচুইটি স্কিমের অপশান দিয়ে থাকেন, তিনি পরবর্তীকালে পেনশন কাম গ্র্যাচুইটিতে কি আসতে পারবেন? শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছিল যে অপশান একবার দিলে তা কিন্তু পরিবর্তন করা যাবে না। কিন্তু পরে শিক্ষা দপ্তর 1991 সালে একটি অর্ডার ইস্যু করেছিল, যার নাম্বার ছিল 496-EDNB এবং তারিখটা ছিল 16/12/1991। এই অনুযায়ী কোনো কর্মচারী পূর্বে সিপিএফ কাম গ্র্যাচুইটি স্কিমের অপশান দিয়েছিলেন, তারা পূর্বের অপশান বদল করে যদি পেনশন স্কিমে আসার জন্য রিভাইসড অপশান 16/12/1991 সাল থেকে 90 দিনের মধ্যে দাখিল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তিনি এই পেনশন স্কিমে আসতেই পারেন। এক্ষেত্রে তাকে 70 এমপ্লয়ি শেয়ার অফ সিপিএফের টাকা সুদ সমেত 0071 হেডে কিন্তু জমা করে দিতে হবে। তাহলে আগেই বললাম যে এই অপশান কিন্তু প্রথমে ছিল না, কিন্তু পরে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে এই কন্ডিশনটা দেওয়া হয়েছে যে 90 দিনের মধ্যে কিন্তু জমা দিতে হবে, এবং সিপিএফের যে টাকাটা সেটা সুদসম্মত কিন্তু 0071 যে ভাউচার রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে এই হেডে। এই 70 জমা দেওয়ার অর্থ সাধারণভাবে বোঝায় যেদিন অপশান দিয়েছিলেন তার কিন্তু 60 দিন, মানে 2 মাস টাইম পাওয়া যাবে এই টাকা জমা দেওয়ার জন্য। কিন্তু শিক্ষা দপ্তরের আদেশ নম্বর 18SE ব্র্যাকেটে বি এবং ডেটটা ছিল 5/2/1996 অনুযায়ী কর্মচারীকে কিন্তু সুদ সমেত ফেরত দিতে হবে, সেটা কিন্তু রিটায়ারমেন্টের আগে। তাহলে শুধুমাত্র সিপিএফের টাকাটা দিলে হবে না, সুদ সমেত কিন্তু ফেরত দিতে হবে, এবং কবে দিতে হবে সেটা রিটায়ারমেন্টের আগে দিতে হবে। তাছাড়া কিন্তু এই অপশান দিয়ে চেঞ্জ করবার সুযোগ কিন্তু তিনি পাবেন না। এই অপশান পরিবর্তনের আদেশ বের হওয়ার পূর্বে কিন্তু যেসব কর্মচারী অবসর নিয়েছিলেন, তারা যদি অপশান পরিবর্তনের নির্ধারিত সময়ের মধ্যে অপশান দিয়ে থাকেন, কিন্তু ইতিমধ্যে
যদি না তাদের পিপিও ইস্যু হয়ে থাকে। পিপিও সম্পর্কেও আমি আর একটা ভিডিওতে আলোচনা করেছি, সেটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। যদি তাদের পিপিও ইস্যু হয়ে না থাকে তাহলে কিন্তু সেটা করতে পারবেন। পিপিও বলতে এই পেনশন সংক্রান্ত যে অর্ডার ইস্যু করা হয়, এর বিস্তারিত আলোচনা অন্য একটি ভিডিওতে করা হয়েছে। এই সংক্রান্ত একটু জিও কিন্তু ইস্যু করা হয়েছিল শিক্ষা দপ্তর থেকে, যার নাম্বার ছিল 63-SE(B), ডেটটা ছিল 2 মে 1996 সাল। কোনো কর্মচারী 1 এপ্রিল 1981 সালের এই পেনশন স্কিমটা চালু হওয়ার পর তিনি মারা গিয়ে থাকেন, অথচ তিনি কিন্তু ওই সময়ে যে সময়টা তাকে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে কিন্তু তিনি কোনো অপশান দিয়ে থাকেনি, তার আগে তিনি মারা গেছেন কিংবা কোনো কারণে তিনি অপশান দেননি। তো এক্ষেত্রে কি তিনি পারিবারিক পেনশন পাবেন? এক কথায় বলতে গেলে হ্যাঁ, নিশ্চয়ই তিনি পাবেন। তবে সেক্ষেত্রে সিপিএফের যে টাকাটা ছিল সেটা কিন্তু সুদসহ তাকে ফেরত দিতে হবে। সিপিএফের টাকাটা ফেরত দেওয়া এবং এই সংক্রান্ত যাবতীয় পেনশন সংক্রান্ত যাবতীয় কিন্তু অনুমোদন করবেন দুটি ক্ষেত্রে করা হয়ে থাকে, এবং অনুমোদনের যিনি অথরিটি রয়েছেন সেক্ষেত্রে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীগণের ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা হয়ে থাকে। যেমন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যেমন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল রয়েছেন, তেমনি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল রয়েছেন। তারা দুজন কিন্তু আলাদা আলাদা, একজন মাধ্যমিক এবং আরেকজন প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পেনশন সংক্রান্ত অর্ডার বা এই ধরনের অ্যাপ্রুভালগুলো তারা কিন্তু অনুমোদন করে থাকেন। এবং শুধুমাত্র এই অর্ডার না, পেনশন সংক্রান্ত যাবতীয় কিন্তু মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ের যিনি ডিআই আছেন তিনি কিন্তু একমাত্র অনুমোদন করতে পারেন, তিনি হচ্ছেন অ্যাকচুয়াল অথরিটি। পেনশনের দুটো ক্যাটাগরি আমরা ভাগ করেছিলাম, এবার পেনশন কত রকমের হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আগেই বলেছিলাম সিপিএফ কাম গ্র্যাচুইটি হয় আর পেনশন উইথ গ্র্যাচুইটি হয়, কিন্তু এই পেনশন 4 রকমের আলাদা, 4 রকমভাবে আমরা ভাবতে পারি। প্রথমত হচ্ছে কম্পেনসেশন পেনশন। এটা কী জিনিস? এই পেনশন তখনই মঞ্জুর করা হয় যখন কোনো পার্মানেন্ট কোনো পোস্ট অ্যাবলিশ করা হয়। যেমন ধরা যাক যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একজন ক্লার্কের পোস্ট ছিল, সেই পোস্টে পরবর্তীকালে অথরিটির মনে হয়েছে যে এই পোস্টের প্রয়োজন নেই, পোস্টটিকে অফ করা হয়েছে, অর্থাৎ পোস্টটির বিলোপ ঘটেছে। অ্যাবলিশ করার জন্য ওই যিনি কর্মচারী ওই পোস্টে যিনি ছিলেন তার যেহেতু কোনো প্রয়োজন হচ্ছে না, সেই জন্য তাকে কম্পেনসেশন পেনশন একটা দিতে হবে, এবং এই পেনশনের আওতায় কিন্তু তিনিই আসবেন সেই পোস্টটা যদি আর না থাকে। তো এটা গেল কম্পেনসেশন পেনশন। এরপর রয়েছে ইনভ্যালিড পেনশন। ইনভ্যালিড পেনশনটা হলো শারীরিক এবং মানসিক দৌর্বল্যের জন্য যদি কোনো কর্মচারী অবসর গ্রহণে বাধ্য হন তাহলে কিন্তু এই পেনশন অনুমোদন করা হয়। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে কোনো ফিজিক্যাল ফিটনেসের বা মেন্টালি কোনো প্রবলেমের জন্য যদি কেউ কাজ ছাড়তে বাধ্য হন, অর্থাৎ তিনি যদি আর কাজ করবার মতো উপযুক্ত না থাকেন, সেক্ষেত্রে কিন্তু বাধ্য হয়েই তখন তাকে ইনভ্যালিড পেনশন দেওয়া হবে। এরপর রয়েছে সুপার অ্যানুয়েশন পেনশন। চাকরির শর্ত অনুযায়ী কর্মচারীর যে বয়সে অবসর নেওয়ার কথা সে সময় যদি সে অবসর গ্রহণ করে তখন এই পেনশন দেওয়া হয়। সুপার অ্যানুয়েশন পেনশনের ক্ষেত্রে নর্মালি সবার ক্ষেত্রে সেটা হয়ে থাকে, কিছু এক্সেপশনাল যেগুলো আগে বলা হলো সেগুলো ছাড়া। যেমন সাধারণত কোনো ব্যক্তি হয়তো জয়েন করেছে হয়তো তিনি 30 বছরে, তিনি 30 বছর কিন্তু চাকরি করতে পারছেন যতদিন না পর্যন্ত তার 60 বছর পূর্ণ হচ্ছে। তো এই 30 বছর পরে তিনি রিটায়ার করবেন। হতে পারে কোনো ব্যক্তি 35 বছর বয়সে তিনি পা রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু তার এই 30 বছর রইল না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কর্মজীবনটা কমে যাচ্ছে। আবার কেউ যদি 40 বছরে কর্মজীবন শুরু করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তার শুধুমাত্র 20 বছর রয়েছে তার চাকরি জীবনের জন্য। এই জন্য যার যেরকম বয়স সেই অনুযায়ী তার জয়েনিং থেকে 60 বছর বয়স হওয়া পর্যন্ত তিনি চাকরি করে যদি রিটায়ার হন স্বাভাবিক নর্মালি, তখন তাকে এই সুপার অ্যানুয়েশন পেনশনটি দেওয়া হয়। রিটায়ারিং পেনশন রয়েছে 4 নম্বর যে ক্যাটাগরি রয়েছে রিটায়ারিং পেনশন। 20 বছরের কোয়ালিফাইং সার্ভিস করার পর যদি কর্মচারী স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে চান সেক্ষেত্রে তিনি এই পেনশন নিতে পারেন। খুব ছোট করে আরেকবার বলে রাখি, কম্পেনসেশন পেনশন, ইনভ্যালিড পেনশন, সুপার অ্যানুয়েশন পেনশন এবং রিটায়ারিং পেনশন। কম্পেনসেশন পেনশন হচ্ছে সেটাই যখন কোনো পোস্ট আছে সেই পোস্টটা অথরিটি রাখতে চাইছে না, তখন যিনি পোস্টে আছেন তাকে কম্পেনসেশন পেনশন দেওয়া হবে, যেহেতু কম্পেনসেট করা হবে। এরপর হচ্ছে ইনভ্যালিড পেনশন। কোনো কর্মচারীর যদি শারীরিক বা মানসিক ফিটনেসের যদি কোনো সমস্যা দেখা দেয়, তিনি কাজ করবার উপযুক্ত নন, সেক্ষেত্রে তিনি বাধ্য হয়ে অবসর নেন, এটাকে বলা হয় ইনভ্যালিড পেনশন। আরেকটা হচ্ছে সুপার অ্যানুয়েশন পেনশন। যার চাকরি জীবনের জয়েনিং থেকে শুরু করে তার 60 বছর হওয়া পর্যন্ত তিনি যদি
যে কদিন থাকছে, যে বছর থাকছে, সেই বছর যদি তিনি চাকরি করার পর রিটায়ার হন, তখন তাকে সুপারঅ্যানুয়েশন পেনশন দেওয়া হয়। আর রিটায়ারিং পেনশনটা কীরকম, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি 20 বছর কন্টিনিউয়াস সার্ভিস হতে হবে, কিন্তু ব্রেক সার্ভিস হলে চলবে না। কন্টিনিউয়াস যদি তিনি 20 বছর সার্ভিস করে থাকেন এবং সেক্ষেত্রে তার মনে হয় যে না তিনি আর সার্ভিস করবেন না, তখন তিনি অবসর নিতেই পারেন, সেটাকে বলা হয় রিটায়ারিং পেনশন। তাহলে এই 4 ধরনের পেনশন সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমি 4 রকমের পেনশন সম্পর্কে বললাম। এর মধ্যে বেশি সমস্যা আপনাকে ফেস করতে হবে এই ইনভ্যালিড পেনশন পেতে গেলে। যদি কারণ এরকম শারীরিক বা মানসিক সমস্যার কারণে রিটায়ার করতে বাধ্য হন তিনি, তাকে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে। সমস্যা বলতে বেশ কিছু স্টেপস আছে যা অন্য অন্য পেনশন স্কিমের ক্ষেত্রে বা পেনশনের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো তাকে ফেস করতে হবে না। প্রথমত হচ্ছে, যিনি শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম, তিনি প্রথমে কী করবে, পেনশন অনুমোদনকারী আধিকারিক, মানে বিদ্যালয়ের ক্ষেত্রে যিনি ডিআই আছেন, প্রাথমিক বা হাই স্কুলের ক্ষেত্রে দুক্ষেত্রে কিন্তু ডিআই আছেন সংশ্লিষ্ট, তিনি এই বিষয়টি দেখবেন। তার কাছে তিনি কর্মচারী তিনি এই জেলা পরিদর্শককে তিনি জানাবেন যে তিনি কাজ করতে অসমর্থ নন। তিনি কিন্তু জেলার চিফ মেডিকেল অফিসার বা ওই র্যাঙ্কে যিনি আছেন তার কাছে পাঠিয়ে দেবেন ওই কর্মচারীকে। কেন? তার টেস্টের জন্য। তার দেওয়া রিপোর্টের ভিত্তিতে ওই যিনি মেডিকেল অফিসার আছেন তিনি যখন তার যাবতীয় টেস্ট যা করবার তিনি করার পর তিনি যখন রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু ডিআইকে ব্যবস্থা নিতে হবে। এবং যদি সেটা হাই স্কুলের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে প্যারা 11 অফ দ্য স্কিম এই ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া আছে যে সেক্ষেত্রে বিদ্যালয় ম্যানেজিং কমিটিও কিন্তু ডিসিশনটা নিতে পারে। হাই স্কুলের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে তারা নিতে পারেন। এক্ষেত্রে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর নিয়োগকর্তা কোন তারিখ থেকে কর্মচারীর অবসর অনুমোদন করবে সে বিষয়ে কিন্তু প্রশ্ন দেখা যায়। সেটা আপনার মনে হতে পারে যে মেডিকেল রিপোর্টটা পাওয়ার পরে কি তিনি যে ডেট থেকে পেলেন সে ডেট থেকে রিটায়ার হবেন? না, সে বিষয়ে কনফিউশন আপনাদের থাকতে পারে, আমি সেটা সম্পর্কে আলোচনা করব। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য ডিসিআরবি রুল অনুযায়ী 1971-এর 56 নম্বর ধারায় বলা আছে, যদি ওই কর্মচারী চাকরিরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে 70 তাকে অনুমোদন করা হবে। তিনি যদি অন সার্ভিস রয়েছেন, তিনি কোনো ছুটিতে নেই, তিনি অসুস্থ নন, তার মানে তার কন্টিনিউয়াসলি সার্ভিস, তিনি ডেলি স্কুলে আসছেন, বিদ্যালয়ে বা অফিসে আসছেন তিনি, সেক্ষেত্রে ওই রিপোর্ট তার মেডিকেল রিপোর্ট পাওয়ার পর কিন্তু তাকে যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কিন্তু ওই দপ্তরের যিনি প্রধান আছে তিনি বা যিনি পেনশন সম্পর্কে যিনি দেখেন তিনি কিন্তু মঞ্জুর করবেন, অ্যাপ্রুভাল তিনি দেবেন। কিন্তু যদি দেখা যায় যে তিনি ছুটিতে আছেন, তাহলে যতদিন পর্যন্ত তিনি ছুটির পরে জয়েন না করছেন ততদিন কিন্তু তিনি তার অ্যাপ্রুভাল দিতে পারবেন না। তাহলে ছুটির পর তিনি যখন জয়েন করছেন সেই জয়েনিংয়ের ডেট অনুযায়ী কিন্তু সেই মেডিকেল রিপোর্টের ভিত্তিতে তাকে পেনশনের জন্য অনুমোদন দেওয়া হবে। এক্ষেত্রে অবসর গ্রহণের তারিখ কোনো অবস্থাতেই কিন্তু ইনভ্যালিডেশন সার্টিফিকেট জারি হওয়ার তারিখের পূর্বে যেন না হয়। ইনভ্যালিডেশন সার্টিফিকেটটা সম্পর্কে বলে রাখি আপনাদের, ইনভ্যালিডেশন সার্টিফিকেট হচ্ছে সেটাই যেটা মেডিকেল অথরিটি বা মেডিকেল বোর্ড আপনার ক্ষেত্রে দিয়ে থাকবেন। মেডিকেল বোর্ড আপনার ফিটনেসের যে সার্টিফিকেটটা সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে দেবেন, যেটার উপর নির্ভর করছে আপনার ইনভ্যালিড পেনশন আপনি পাবেন কি না পাবেন না। তো সেই যে রিপোর্টটাকে বলা হয় ইনভ্যালিডেশন সার্টিফিকেট, মানে আপনাকে ইনভ্যালিড করা হচ্ছে যে আপনি এই চাকরির জন্য উপযুক্ত নন। এখানে যে জিওটি ইস্যু করা হয়েছিল, জিও নাম্বার 112-EDN (P) 12 ফেব্রুয়ারি 1992, এই ডেটে অর্ডারটি ইস্যু করা হয়েছিল। আমরা আলোচনা করছিলাম যে কত বছর পর আপনি স্বেচ্ছায় অবসর নিতে পারেন এবং সেক্ষেত্রে কী কী করতে হবে। এই প্রশ্নের সহজ উত্তর হবে এটাই যে 20 বছর কোয়ালিফাইং সার্ভিস করার পর কিন্তু তিনি স্বেচ্ছায় অবসর নিতে পারবেন, যেটা রিটায়ারিং পেনশনে আমি বলেছি। তিনি যদি পেনশন স্কিমের অপশান দিয়ে থাকেন তাহলে তুমি অবশ্যই পেনশন পাবেন। এছাড়া কি হতে পারে, 20 বছর কম কোয়ালিফাইং চাকরির ক্ষেত্রে স্বেচ্ছা অবসর গ্রহণ করলে কিন্তু গ্র্যাচুইটি কিছুই পাওয়া যাবে না। আবারও বলছি, 20 বছরের কম যদি কোয়ালিফাইং সার্ভিস তিনি করে থাকেন এবং তিনি রিটায়ার হতে চান, তার চাকরি থেকে চাকরি ছাড়তে চান, সেক্ষেত্রে কিন্তু তিনি গ্র্যাচুইটি পাবেন না, শুধুমাত্র পেনশনটাই পাবেন। এবং সেক্ষেত্রে পেনশন ক্যালকুলেশনটা কীভাবে সেটা আলাদা আলোচনা আমরা করেছি, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া আরেকটি অপশন হতে পারে, কর্মচারী কোনো কারণ না দেখিয়ে স্বেচ্ছায় অবসরের ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে তিনি চাকরির অবসর নিতে চাইছেন যেদিন থেকে তার 3 মাস পূর্বে কিন্তু নিয়োগকর্তাকে তার জানানো বাধ্যতামূলক। তো এই 3 মাস আগে তিনি কীভাবে বলবেন যে
তাকে ভাবতে হবে যে আমি আর চাকরি করতে চাই না। সেক্ষেত্রে তিনি কী করবেন, তার যিনি নিয়োগকর্তা আছেন সেই নিয়োগকর্তাকে 3 মাস আগে তিনি জানাবেন যে তিনি আর চাকরি করতে তার ইচ্ছা নেই। তিনি এটা বলবেন না যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি বলবেন তিনি স্বেচ্ছায় চাকরি ছাড়তে চান, তিনি আর করতে ইচ্ছুক নন। যদি এক্ষেত্রে মাধ্যমিক বিদ্যালয় হয়ে থাকে সেক্ষেত্রে ম্যানেজিং কমিটি রয়েছে, তাকে জানাবে। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে সুপারিশন অনুযায়ী যে স্কুলের যে শিক্ষাকর্তা বা অন্যদের ক্ষেত্রে কর্মচারীর নিয়োগকর্তা যিনি আছেন, কর্মচারীর স্বেচ্ছা অবসরের কথা কিন্তু তাকে জানাতে হবে। অর্থাৎ ডিপার্টমেন্টাল হেড, আপনার যিনি নিয়োগকর্তা তাকে কিন্তু জানাতে হবে। এবং এই অনুমোদনের কপি অবশ্যই সার্ভিস বুকে একটা কপি থাকবে। অনেক ক্ষেত্রে কর্মচারী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এই ইচ্ছা প্রকাশ করে থাকেন যে তিনি অসুস্থ বোধ করছেন বা তিনি করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু তিনি সমস্যায় পড়তে পারেন। আবারও বলে রাখছি, যদি স্বেচ্ছা অবসর কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু তিনি অবশ্যই চেষ্টা করবেন যে এই কথাটা মেনশন করার জন্য যে তিনি স্বেচ্ছায় অবসর নিতে চাইছেন, কোনো শারীরিক অসুস্থতার কারণে নয়। তা না হলে কিন্তু তাকে মেডিকেল টেস্ট এবং সেই ইনভ্যালিডেশন সার্টিফিকেট সমস্ত প্রসিডিওর কিন্তু তাকে ফলো করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তার ব্যবস্থা নেওয়া হবে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে। তাছাড়া কিন্তু তিনি পেনশন পাবেন না। তাই আপনারা যদি স্বেচ্ছা অবসর নিতে চান কখনোই কিন্তু শারীরিক অসুস্থতার কথা মেনশন করবেন না। সেক্ষেত্রে বলা ভালো যে আই লাইক টু রিটায়ার ফ্রম মাই সার্ভিস ভলেন্টারিলি উইথ এফেক্ট ফ্রম ড্যাশ ড্যাশ এবং প্লিজ অ্যাকসেপ্ট অ্যান্ড ডু দ্য নিডফুল। এর মানেটা হলো এটাই যে আমি স্বেচ্ছায়, আমার ইচ্ছা করছে না এই সার্ভিসে আর থাকবার জন্য, তাই আমি রিটায়ারমেন্টের জন্য অপশান দিতে চাই। তাই এক্ষেত্রে আমার কোনো শারীরিক অসুস্থতার কিন্তু মূল কারণ নয়। যদি সেভাবে দেন তাহলে কিন্তু আপনাকে এই ইনভ্যালিডেশন সার্টিফিকেটের এই প্রসিডিওর কিন্তু ফলো করতে হবে না। এই রোল অফ পেনশন সম্পর্কে একটা সামগ্রিক ধারণা। এছাড়াও আপনাদের নানা রকমের প্রশ্ন থাকতেই পারে, তো সে সম্পর্কে আমরা আলোচনা করব। এবার আসি কোনো কর্মচারীর 60 বছর কিভাবে আমরা হিসাব করব। আমরা প্রত্যেকেই জানি যে চাকরিতে যখন যোগদান করা হয় তখন কিন্তু জন্মের তারিখ, সেখানে পুরো জন্ম সাল, মাস এবং তারিখ মানে কমপ্লিট ডেটটা কিন্তু মেনশন করতেই হয়। কিন্তু যারা আগে সার্ভিস করেছেন বা কোনো একটা সময় এমনও ছিল যারা পুরনো সার্ভিস করেছেন বা রিটায়ার করবেন, তারা এই বিষয়টি ভালোভাবে তারা হয়তো সম্মুখীন হয়েছেন কখনো, যে তাদের হয়তো শুধু জন্ম মাস লেখা আছে কিংবা শুধুমাত্র বছরটা লেখা আছে, সঠিক তারিখটা কিন্তু লেখা নেই। সেক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব সে সম্পর্কে আমরা আলোচনা করব। কর্মচারী যদি এমপ্লয়ি যদি শুধুমাত্র জন্ম মাসটা উল্লেখ থাকে, কোনো ডেট যদি সার্ভিস বুকে উল্লেখ না থাকে, তাহলে ধরে নেওয়া হবে যে তিনি যে মাসেটা উল্লেখ করা রয়েছে তার সার্ভিস বুকে সেই মাসেরই কিন্তু 16 তারিখ তার জন্মদিন হবে। এবং তিনি কি করবেন, ওই মাসে সে 30 হোক বা 31 হোক বা 28 হোক, যাই হোক, সেই মাসে কিন্তু তিনি রিটায়ার করবেন। তাহলে দেখা যাচ্ছে যে যদি কোনো জন্ম মাস উল্লেখ করা থাকে তাহলে সেই মাসেরই 16 তারিখ তার জন্মদিন ধরা হবে এবং ওই মাসের শেষ দিন যেটা আছে, অর্থাৎ পরবর্তী বছরের সেই মাসেরই পরবর্তী বছরের তার কিন্তু রিটায়ারমেন্ট থাকছে। যদি দেখা যায় যে সার্ভিস বুকে শুধুমাত্র বছর লেখা আছে, কোনো মাস উল্লেখ করা নেই, তাহলে কি করতে হবে, তাহলে সেই বছরই কিন্তু 1 জুলাই তার জন্মদিন হিসাবে ধরতে হবে এবং তিনি কিন্তু 30 জুন অবসর গ্রহণ করবেন। তাহলে বিষয়টা আরেকবার বলে দিচ্ছি, কোনো কর্মচারীর যদি শুধু জন্ম মাস উল্লেখ করে থাকে তাহলে তিনি সেই মাসেরই 16 তারিখ জন্মগ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে। যদি শুধু মাসের না, যদি শুধুমাত্র সালটা বা ইয়ারটা উল্লেখ করা থাকে সার্ভিস বুকে, সেক্ষেত্রে তিনি তার জন্ম তারিখ হিসেবে যেটা ধরা হবে 1 জুলাই এবং তিনি কিন্তু তার রিটায়ারমেন্টের ডেট কিন্তু 30 জুন হবে, কারণ 1 জুলাই হচ্ছে তার জন্মদিন। এছাড়াও আরেকটি সমস্যার অনেকের সম্মুখীন হয়েছেন হয়তো, যে মহিলা কর্মচারী যারা আছে তারা একসময় এমনও ছিল যে তাদের কিন্তু জন্ম তারিখটা কিন্তু কখনোই মেনশন করা হতো না, সেটা কিন্তু কোনো বিশেষ কোনো কারণে সেটা উজ্জ্ব রাখা হতো। সেক্ষেত্রে কী করা হবে, সেক্ষেত্রে ওই সমস্ত কর্মচারীর কাছ থেকে একটা এফিডেভিট লাগবে। ওই কর্মচারী নিজে একটি এফিডেভিট দেবেন যে এটা তার জন্ম তারিখ, সেই অনুযায়ী কিন্তু সার্ভিস বুকে নোট করা হবে এবং তা পরবর্তীকালে তার রিটায়ারমেন্টের বয়স হিসাব করবার জন্য কিন্তু তা কার্যকর হবে। যদি দেখা যায় যে কোনো ব্যক্তির ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যেটা আছে, মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট আছে, সেখানে যদি জন্ম তারিখ উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে তিনি কী করবেন, সেক্ষেত্রে যদি না থাকে তাহলে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যে বছর পরীক্ষা হয়েছিল সে বছরের 1 মার্চ ধরে নিতে হবে। জন্মদিন সংক্রান্ত আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে মাসের 1 তারিখ ছাড়া সকলের যে জন্মদিন মাসের 1 তারিখে হয় এমনটা নয়। তাহলে
যদি কারোর 1 তারিখ ছাড়া সে 2 তারিখ থেকে শুরু করে আপনি 30 তারিখ বা 31 তারিখ যাই হোক, যদি কোনো জন্মদিন থাকে সেক্ষেত্রে তিনি রিটায়ারমেন্ট হবেন কোন দিনে? যদি মাসের 2 তারিখ তার জন্ম তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই মাসের শেষ তারিখে তিনি অবসর গ্রহণ করবেন। অর্থাৎ তাকে মাসের শেষ দিন পর্যন্ত তিনি ওই বিদ্যালয় হোক বা অফিসে হোক তিনি কর্মরত থাকবেন। যদি ছুটি থাকে সেক্ষেত্রে ছুটির আগের দিন পর্যন্ত কাজ করতে হবে এবং অবসরের দিন ছুটি থাকলে তিনি ওই ছুটির দিন পর্যন্ত চাকরিতে ছিলেন বলে সার্ভিসে নোট করা হবে। তাহলে বিষয়টি আরেকবার বলি, যদি কারোর জন্মদিন 1 তারিখে হয়ে থাকে তিনি তার আগের মাসেই 30 তারিখে রিটায়ার করছেন। এছাড়া যদি তার জন্মদিন 1 তারিখের পরে 2 তারিখ হয়ে থাকে বা 2 তারিখ থেকে 30 তারিখ বা 31 তারিখের মধ্যে যে কোনো ডেট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই মাসের যে মাসে তার জন্মদিন সেই মাসেরই শেষ দিন তিনি রিটায়ার করবেন। যদি ওই মাসটা ওই দিনটাতে ছুটি থাকে ওই দিন, তাহলে কিন্তু তার আগের দিন পর্যন্ত তাকে ওয়ার্কিং হিসেবে দেখিয়ে তাকে ওই ছুটির দিন যেটা আছে সেই দিন তার রিটায়ারমেন্টের ডেট হিসেবে দেখাতে হবে। আর যদি তিনি দেখা যাচ্ছে যে ছুটির দিন তিনি ছুটিতে রয়েছেন, তাহলে ছুটির আগের দিন পর্যন্ত তার যে কর্মকাল আছে সেটাকেই তার রিটায়ারমেন্টের সময় তার জন্ম তারিখ থেকে শুরু করে তার রিটায়ারমেন্টের যে বয়স হিসাব করা হবে সেই অনুযায়ী তাকে গ্রহণ করা হবে। এক্ষেত্রে দুটো জিওর কথা বলা হয়েছিল, দুটো জিও নয়, একটি জিওর কথাই বলা হয়েছিল। আরেকটি স্কিমের এখানে রয়েছে, সেটি রয়েছে অর্ডার নাম্বার হচ্ছে 8700-F, ডেটটা ছিল 28 আগস্ট 1990 সাল। যেসব কর্মচারী 60 বছর বয়সে অবসর গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু 1 তারিখ বাদে মাসের যে কোনো তারিখ যদি জন্মদিন হলে তাহলে মাসের শেষ তারিখ কিন্তু অবসর নেবেন। এটাতে কিন্তু কারো কোনো ডাউট নেই, এটা কিন্তু সকলেই জানে। তার মানে 1 তারিখ হলে তার আগের মাসে হবে, 2 তারিখ বা ওই মাসে যে কোনো দিন হলে কিন্তু সেই মাসেরই শেষ দিন হবে। কিন্তু যেসব কর্মচারীরা 65 বছর পর্যন্ত চাকরি করতে চান তাদের ক্ষেত্রে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সুপারিশ কিন্তু করবেন এবং ডাক্তারের দেওয়া শারীরিক এবং মানসিক সার্টিফিকেট কিন্তু তাকে আনতে হবে যে তিনি ফিট আছেন। এটা কিন্তু যারা 60 বছর পর্যন্ত রিটায়ার করছেন তাদের জন্য নয়। যারা কয়েক বছর আগেও শোনা গেছে যে যারা সরকারি কর্মচারী আছেন তাদের বয়স 60 থেকে বাড়িয়ে 65 করা হবে। যদি এরকম কোনো ঘটনা সত্যিই ঘটে থাকে বা কোনো ক্ষেত্রে করা হয়েছে শুনেছি, সেটা হয়তো 65 না হলেও 2-3 বছর বাড়ানো হয়েছিল। সেটা পলিটেকনিক বা অন্যান্য কিছু ক্ষেত্রে করা হয়েছিল বলে আমার জানা আছে। তো এইরকম ক্ষেত্রে কিন্তু 60-এর পরে ম্যানেজিং কমিটির সুপারিশ অনুযায়ী বা তিনি যে অফিসে কর্মরত, অফিসে যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তিনি কি করবেন, তাকে ওই এমপ্লয়ির শারীরিক এবং মানসিক দিক থেকে যদি তিনি সুস্থ তার সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে মেডিকেল অফিসার আছে তার কাছে পাঠাবেন এবং সেই অনুযায়ী যদি তিনি ফিট এবং ফাইন থাকেন সেক্ষেত্রে তাকে কিন্তু 1 বছর করে এক্সটেনশন দেওয়া হবে এবং এভাবেই তিনি কিন্তু বাকি 65 বছর পর্যন্ত কর্মরত থাকতে পারবেন। কতদিন চাকরি করলে পেনশন পাওয়া যায়? আমরা আগে আলোচনা করেছিলাম এই ভিডিওর শুরুতে যে কত বছর চাকরি করার পর স্বেচ্ছা অবসর নেওয়া যায়। বলেছিলাম 20 বছর যদি কোয়ালিফাইং সার্ভিস হয় সেক্ষেত্রে তিনি অবসর গ্রহণ করতে পারেন এবং পেনশন বা গ্র্যাচুইটি যাই হোক দুটো একসঙ্গে তিনি পাবেন। কিন্তু 20 বছরের যদি কম কোয়ালিফাইং সার্ভিস হয় সেক্ষেত্রে কিন্তু শুধু গ্র্যাচুইটি পাবেন না, শুধুমাত্র পেনশন পাবেন। এবারের প্রশ্নটি ছিল এরকম যে কতদিন চাকরি করলে পেনশন পাওয়া যাবে। পেনশনের জন্য কমপক্ষে 10 বছর কোয়ালিফাইং সার্ভিস হলে তবে তিনি পেনশন পাবেন। যে পার্মানেন্ট চাকরিটি তিনি করছেন সেটা পার্মানেন্ট হতে পারে, অস্থায়ী যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু পোস্টটা যাই হোক সেক্ষেত্রে ওনাকে 10 বছরই কিন্তু চাকরি করে থাকতে হবে, সেটা কন্টিনিউয়াস সার্ভিস। স্বেচ্ছায় যিনি তিনি অবসর গ্রহণের ক্ষেত্রে কিন্তু এটা আমরা ক্যালকুলেট করবো না। স্বেচ্ছায় অবসর তিনি 1 দিন পরও নিতে পারেন, 1 মাস পরও নিতে পারেন, 6 মাস পরও নিতে। বলে রাখা দরকার যে 10 বছরের যদি কম হয়, 10 বছরের যদি 1 দিনও কম হয় তাহলে কিন্তু তিনি পেনশন পাবেন না। আবারও বলে রাখি 10 বছরের কম চাকরির কাল হলে তিনি কিন্তু পেনশন পাবেন না। কি পাবেন? কেবলমাত্র গ্র্যাচুইটিটাও তিনি পাবেন প্রতি 6 মাস কোয়ালিফাইং সার্ভিসের জন্য 15 দিন করে। 20 নম্বর ধারা এটা পরিষ্কার বলা আছে যদি কোনো এমপ্লয়ি তিনি 10 বছরের কম চাকরি করে তিনি যদি রিটায়ার হতে চান সেক্ষেত্রে কিন্তু তাকে পেনশন দেওয়া যাবে না। কি দেওয়া যাবে? গ্র্যাচুইটি তিনি পাবেন প্রতি 6 মাস কোয়ালিফাইং সার্ভিস, মানে 6 মাস আপনি যদি সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে 15 দিন করে ধরতে হবে। তিনি যে বছর চাকরি করেছেন মানে বছরে আপনি 30 দিন করে ধরতে হবে এবং তিনি যে বছর সার্ভিস করেছেন ইন্টু 30 করলে যেটা হবে সেই অনুযায়ী কিন্তু তিনি গ্র্যাচুইটিটা পাবেন। যদি কোনো ওই কর্মচারী যদি 1 বছরের বেশি চাকরি করে থাকেন এবং তারপর যদি তার মৃত্যু হয় তাহলে কিন্তু তিনি
পারিবারিক পেনশন কিন্তু তিনি পাবেন, অর্থাৎ তিনি পেনশন পাবেন না, কিন্তু সেক্ষেত্রে পারিবারিক পেনশন পেতে কিন্তু কোনো বাধা নেই। পেনশন এবং পারিবারিক পেনশন কিন্তু সম্পূর্ণ আলাদা। পারিবারিক পেনশন সম্পর্কে আমি পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, এবং যদি এই ভিডিওটি আপনাদের কোনো মনে হয় যে যেটা হেল্পফুল, অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, অন্যদেরও শেয়ার করবেন। আমি পরবর্তী ভিডিওতে আরও এই পেনশন সংক্রান্ত যে বিভিন্ন ধরনের ব্যতিক্রমগুলো রয়েছে এবং ফ্যামিলি পেনশন বিশেষত, তা আমি আলোচনা করব। ধন্যবাদ।